সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বই নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো সামনে আমাদের অল্প কিছুদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে। তো আমি আবারও রিভিশন আকারে কিছু অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আজকে পঞ্চম অধ্যায় থেকে 1 নম্বর অঙ্কটা করব। তো পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব। এখানে বিভিন্ন ধরনের হিসাবগুলো রয়েছে এবং হিসাব বিজ্ঞানের বেসিক নলেজ তৈরি করার জন্য যা কিছু দরকার সেই ধরনের অঙ্কগুলো এখানে রয়েছে। তো যেহেতু আমাদের হিসাব বিজ্ঞানে কোনো থিওরি লিখতে হয় না, অর্থাৎ ক, খ, গ এই 3টা প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমাদের অঙ্ক দিয়ে করতে হয়, তাই থিওরি না পড়িয়ে আমি অঙ্কগুলো করাচ্ছি। অঙ্কগুলো যদি পারো, বইয়ের বাইরে থেকে কোনো অঙ্কই কিন্তু কোনো পরীক্ষাতে আসে না। অর্থাৎ বইয়ে যে কয়টা অঙ্ক রয়েছে, এই যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মের বাইরে কোনো নিয়মই তুমি পরীক্ষার অঙ্কে পাবে না। তো বই পড়বো না এর মানে এই নয়, তার মানে হচ্ছে তোমাকে বহু নির্বাচনের জন্য অবশ্যই মূল বই পড়তে হবে, থিওরিগুলো পড়তে হবে। আমি অনেকবার তোমাদের পড়িয়েছি, দাগিয়েও দিয়েছি, যেহেতু রিভিশন ক্লাস, সেহেতু আমরা অঙ্ক নিয়েই আজকের ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ মূল বইয়ের 57 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা আজকে আমরা ইনশাল্লাহ ক, খ, গ 3টাই করে দেখাবো। একটু দ্রুত আমি চেষ্টা করছি অঙ্কটা যেহেতু শেষ করা যায়, কারণ একটা অঙ্ক করতে তোমাদের পরীক্ষাতে 23 মিনিট করে সময় বরাদ্দ থাকে। তো আমি স্বল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করা যায় একটু চেষ্টা করছি। ক নম্বরে প্রশ্ন বলেছে যে উপর্যুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে জানার বিষয় উত্তোলন কি? ব্যক্তিগত কারণে মালিক যা কিছু নেয় সেটাকে উত্তোলন বলে। অর্থাৎ কোনো শব্দ উদ্দীপকে উত্তোলন লেখা থাকলেই যে উত্তোলন হবে, এটা কিন্তু ভুল পদ্ধতি। উত্তোলন হচ্ছে সেটাই ব্যক্তিগত কারণে যখন মালিক কিছু নেবে সেটাকে আমাদের উত্তোলন বলতে হবে। তাহলে আমরা উদ্দীপকটা পড়ে দেখি। দেখো এখানে বলেছে শাহিন এন্টারপ্রাইজ এর 2017 সালের 31 ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নিম্নরূপ। যেমন এখানে মূলধন, বন্ধক ঋণ, অগ্রিম ভাড়া, আয় কর। দেখো আয় কর এখানে উত্তোলন লেখা নাই, কিন্তু এটা উত্তোলন কেননা আমরা জানি মালিকের ব্যক্তিগত ইনকামের উপরে সরকারকে যেটা দিতে হয় সেটাকে বলা আয় কর, ইনকাম ট্যাক্স। যেহেতু ব্যক্তিগত খরচ সেহেতু এটা হচ্ছে উত্তোলন। তাহলে চমৎকার লিখবে 1 নং প্রশ্নের উত্তর। আমি বলছি যেহেতু অনেক বড় প্রশ্ন, সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে কিভাবে শেষ করা যায়। তাহলে এখানে একের ক নাম্বার লিখলাম, লিখে উত্তোলনের পরিমাণ নির্ণয়। এখানে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়, এইভাবে লিখে বক্স করবে ছোট একটা করে, বিবরণ টাকা দেবে। হিসাব বিজ্ঞানের অঙ্ক, যে কোনো অঙ্ক যদি একটু ছক আঁকাও তাহলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে বিবরণ, আর এখানে দিলাম আমরা টাকা। তাহলে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা একটা পেয়েছি আয় কর। তাহলে একটা পেলাম আমরা আয় কর, সেটার পরিমাণ হচ্ছে তোমার 15,000 টাকা। আর একটা দেখো বকেয়া বেতন লিখেছে জীবন বীমার প্রিমিয়াম। মালিকের ব্যক্তিগত জীবনের ওপর বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে মালিক যে টাকাটা ব্যবসা থেকে নিয়ে দেয় তাকে বলা হয় জীবন বীমার প্রিমিয়াম। এটাও যেহেতু ব্যক্তিগত খরচ সেহেতু এটাও আমাদের উত্তোলন। তাহলে এখানে আমাদের লিখি জীবন বীমা প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে কিস্তি, মাসিক যে টাকাটা দিতে হয়। তাহলে 5,000 টাকা। তাহলে মোট আমাদের হলো 20,000 টাকা। তাহলে অ্যান্সার আমাদের এখানে শেষ। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। দুইটাই রয়েছে, একটা হচ্ছে আয়কর, একটা হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। এরপরে আমরা খ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখব হচ্ছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে সম্পদ রয়েছে সেই সম্পদ কত টাকা রয়েছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা এটা খ নম্বর প্রশ্নে লিখলাম খ, আর এখানে মোট লিখাই আছে। তাহলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা হলো। চমৎকারভাবে লিখবে
ভাষাগত পরিবর্তনের কোনো সমস্যা হয় না। তাহলে এটাও আমরা বিবরণ এবং টাকা দেব, এর কোনো নীতিগত ছক নয়, আমরা অঙ্ক করার সুবিধার্থে ছকটা দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখি বিবরণ আর এখানে লিখবো আমরা টাকা। তাহলে সম্পদের পরিমাণ নির্ণয় করে দেখো, এখানে মূলধন, বন্ধকি ঋণ, অগ্রিম ভাড়া, বাড়তি ভাড়া যত টাকা ব্যয় করা উচিত তার চাইতে যদি বাড়তি কিছু ব্যয় করো তাহলে সেটাকে সম্পদ বলা হয়। বাড়তি ব্যয় করলে সম্পদ বলা হয়। অনেকে মূলধনকে সম্পদ বলে, কিন্তু মূলধন সম্পদ না। মালিক ব্যবসার শুরুতে যা কিছু দেয় সেটাকে মূলধন বলে। মূলধন হচ্ছে একটা মালিক আনা সত্যবাচক হিসাব। তাহলে এখানে মূলধন না হবে, অগ্রিম ভাড়া একটা সম্পদ হবে। তাহলে এখানে আমরা শুরুতে লিখি অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়ার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এরপরে সম্পদ খুঁজবো, দেখো পদবীবল সম্পদ নয়। এরপরে পরের দিকে লেখা আছে আসবাবপত্র। তাহলে আসবাবপত্র অর্থাৎ সম্পদ, আসবাবপত্র জাস্ট লিখে যাওয়া কাজ, 90,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এরপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো, প্রাপ্ত আর প্রাপ্য, প্রাপ্ত মানে পেয়ে গেছি, আর প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো। হিসাব বিজ্ঞানে যদি কোনো পাবো এইরকম অর্থ প্রকাশ করে তাহলে সেটা আমার সম্পদ, এটা খেয়াল রাখবে। তাহলে প্রাপ্য হিসাব, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, বাকিতে পণ্য বিক্রয় করেছি, তাদেরকে বলা হয় প্রাপ্য হিসাব। আরও সহজ ভাষায় বলতে গেলে প্রাপ্য হিসাবের সমার্থক নাম হচ্ছে দেনাদার। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে তোমাদের 65,000 টাকা। এরপরে সম্পদ, দেখো প্রদেয় হিসাব আসবে না। অনাদায়ী সুদ, অনাদায়ী যে সুদটা আদায় হয়নি, আমার পাওনা সুদ আদায় হয়নি, সেটাকে বলা হয় অনাদায়ী সুদ। তাহলে এখানে অনাদায়ী সুদ, অনাদায়ী শব্দের অর্থ হচ্ছে আদায় হয়নি, পাবো, বকেয়া আছে। তাহলে বললাম পাবো বোঝালে সেটা সম্পদ হবে। সুতরাং এটাও আমাদের সম্পদবাচক হিসাব, 5,000 টাকা। এরপরে দেখো যন্ত্রপাতি, বুঝতে পারছো সম্পদ কিছু কিছু সহজে চেনা যায়। তাহলে যন্ত্রপাতি একটা সম্পদ, যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি আছে 1,20,000 টাকা। এরপরে দেখো ব্যাংক হিসাব, ব্যাংক ব্যালেন্স, তোমার ব্যাংকে টাকা জমা আছে, আমার ব্যাংকে টাকা জমা আছে, এটা আমারই সম্পদ। আমরা দেখো লিখেছি মোট সম্পদের পরিমাণ নির্ণয়। আমি বললাম অঙ্কটা নিজেদের অঙ্ক সম্পর্কিত, হিসাব বিজ্ঞান অঙ্ক সম্পর্কিত বেসিক তৈরি করার জন্য এই অধ্যায়টা অঙ্কগুলো সেট করা হয়েছে সেভাবে। তাহলে কোনটা সম্পদ, কোনটা দায়, আয় ব্যয়, এগুলো চিনলে পরবর্তী অঙ্কগুলো করতে খুবই সুবিধা হয়। তাহলে এখানে যন্ত্রপাতি আমরা লিখলাম 1,20,000 টাকা। ব্যাংক হিসাব, এটাও আমার সম্পদ, ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা আমার জমা রয়েছে 55,000 টাকা। তাহলে ব্যাংকে জমা আছে 55,000 টাকা। আর এখানে নগদান হিসাব লিখাই আছে, নগদান শব্দের অর্থ হচ্ছে নগদ টাকা। তাহলে নগদ টাকা রয়েছে 25,000 টাকা। ওকে, তাহলে দেখো উপরে উদ্দীপকে আর নাই, নিচে কিছু তথ্য দেওয়া আছে, এর মধ্যেও সম্পদ থাকতে পারে। যেমন অগ্রিম প্রাপ্ত কমিশন সম্পদ নয়। সুনাম, সুনাম হচ্ছে মানুষের সম্পদ। এটা সম্পদের, সুনামের একটা নির্দিষ্ট মূল্য থাকে। পাশাপাশি একই পণ্য নিয়ে দুইটা দোকানে যদি বিক্রয় করে, তারা ব্যবসা করে, তারপরে দেখবে এক দোকানে কাস্টমার বেশি যাচ্ছে, এক দোকানে কম যাচ্ছে, আরেক দোকানে যে বেশি যাচ্ছে কেন যাচ্ছে, সুনাম রয়েছে। তাহলে কত পরিমাণ ওর চাইতে আমার পণ্য বিক্রি হচ্ছে, এই যে একটা মূল্য, এটাকে সম্পদ আকারে ধরা হয়। তাহলে সুনামও একটা হচ্ছে সম্পদ। তাহলে আমরা সুনাম, আশা করছি তোমরা আমার কথাগুলো সহজে বুঝতে পারছো। সুনাম হচ্ছে 15,000 টাকা। আর সম্পদ আছে অনুপার্জিত ভাড়া, ব্যাংক জমাকৃত উত্তোলন, বকেয়া মনিহারি, আর আমাদের সম্পদ নাই। তো যেহেতু প্রশ্নে বলেছে যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, এখন তোমরা চিন্তা করো এই অঙ্কটা করবে 4 মার্কের জন্য, তাহলে অঙ্কটা করতে সর্বোচ্চ 2-3 মিনিটেই করা সম্ভব। তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে এখানে মোট সম্পদের পরিমাণ তোমরা যদি যোগ করো তাহলে হবে 3,95,000 টাকা। তাহলে আমার খ নম্বর অঙ্ক শেষ। গ নম্বর রয়েছে, ইনশাল্লাহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো অঙ্কটা শেষ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সম্পদের পরিমাণগুলো বের করলাম। এবার গ নম্বরে যে একটা প্রশ্ন রয়েছে সেটা হয়েছে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানকার সম্পদগুলো দেখো, জটিল যেটা হচ্ছে অগ্রিম ভাড়া,
ব্যয়ের অগ্রিম কিন্তু সম্পদ হয়, ফিরে পাবো, তার জন্য প্রাপ্য হিসাবে সমর্থনাম হচ্ছে দেনাদার পাবো, অনাদায়ী সুদ তাও পাবো, এর জন্য সম্পদ। আর সুনামটা বলাই হলো যে এই সুনাম যার যত, তার প্রতিষ্ঠানে বিক্রির পরিমাণও তত বেশি হয়ে থাকে। তাহলে আমরা গ নাম্বারের কী বলেছি, মোট দায়ের পরিমাণ নির্ণয় করি। তাহলে গ নাম্বারটা আমরা যদি মোট দায়ের পরিমাণ নির্ণয় করি, তাহলে ছকটা নামে সে ভিতর থেকে তথ্যগুলো মিশে দিলে আমাদের কিছুটা সময় সেভ হবে। তো তোমরা নিশ্চয় বইটা নিবে এবং আমার বক্তব্য যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তাহলে এখানে আমরা লিখলাম গ, আর এখানে লিখলাম মোট দায়ের পরিমাণ নির্ণয়। তাহলে একই ছক, এই ছকের কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে এবার দায়গুলো খুঁজে খুঁজে বের করব। দেখো প্রথমে লেখা আছে মূলধন। আমি কিছুক্ষণ আগে বললাম মূলধন কিন্তু দায় নয়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। কিন্তু লেখা আছে বন্ধকি ঋণ, অর্থাৎ কোনো কিছু বন্ধক দিয়ে যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় বন্ধকি ঋণ। তাহলে বন্ধকি ঋণ যেটা, সেটা কিন্তু দায়। তাহলে দায়ের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরে দায় রয়েছে দেখো বকেয়া বেতন, তোমার কর্মচারীর বেতন তুমি দিতে পারো নি, বকেয়া রয়েছে। তাহলে সহজে বোঝা যায় আমার কাছ থেকে কেউ টাকা পাবে, এরকম শব্দ বোঝালে সেটা হবে দায়। তাহলে হবে বকেয়া বেতন। বকেয়া বেতনের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। আর এরপরে দেখো প্রদেয় বিল, যেই বিলের টাকা আমাকে দিতে হবে, দিতে পারেনি, এই বিলকে বলা হয় প্রদেয়। প্রদান আর প্রদেয়, প্রদান মানে দিয়ে দিয়েছি, আর প্রদেয় শব্দের অর্থ হচ্ছে দিতে হবে। যেই বিলের টাকা দিতে হবে সেটাকে বলা হয় প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিলও আমার দায়বাচক হিসাব, প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিলের পরিমাণ 30,000 টাকা। এরপরে এই পারে আসি, দেখো প্রদেয় হিসাব লেখা আছে। প্রদেয় শব্দের অর্থই হচ্ছে দায়। তাহলে প্রদেয়, আরেকটা রয়েছে হিসাব। প্রদেয় হিসাবের সমর্থক নাম হচ্ছে পাওনাদার। যারা আমাদের কাছ থেকে টাকা পাবে তাদেরকে পাওনাদার বলা হয়, যেহেতু তারা টাকা পাবে সেহেতু এটা আমার দায়। তাহলে প্রদেয় হিসাবের পরিমাণ রয়েছে 40,000 টাকা। এরপরে দেখো উপরে আর কোনো দায় নাই। এবার নিচের দিকে আসি, দেখো অগ্রিম প্রাপ্ত কমিশন। কমিশন একটা আয়বাচক হিসাব, কিন্তু আমি যত টাকা কাজ করে দিয়ে পাবো সেটাকে কমিশন বলে, কিন্তু কাজ করে দেওয়ার আগে আমি টাকা নিয়ে বসে আছি, এটাকে বলা হয় অগ্রিম প্রাপ্ত কমিশন। যেহেতু অগ্রিম নিয়ে বসে আছো সেহেতু এটা আমাদের দায়। তাহলে এটা হবে অগ্রিম প্রাপ্ত কমিশন। তাহলে অগ্রিম প্রাপ্ত কমিশনের পরিমাণ 4,000 টাকা। এরপরে অনুপার্জিত উপভাড়া। উপার্জিত হচ্ছে কষ্ট করে কাজ করে ইনকাম করা, আর অনুপার্জিত হচ্ছে কাজ না করে আগে নিয়ে তোমার খেয়ে ফেলা, এটাকে বলা হয় অনুপার্জিত। যেহেতু কাজ না করে আমি টাকাটা নিয়েছি সেহেতু এটা আমার কাছে দায়। অনুপার্জিত উপভাড়ার পরিমাণ এখানে দেয়া আছে তোমার 2,000 টাকা। এরপরে দেখো ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। ব্যাংকে যত টাকা ছিল তার চাইতে বাড়তি টাকা তুমি নিয়েছো, তাহলে ব্যাংক তোমাকে নিশ্চয়ই ফ্রি টাকাটা দেবে না, এটা ধার হিসেবে দিবে। তার জন্য এখানে লিখবো আমরা ব্যাংক জমাতে রিক্ত উত্তোলন। সর্বশেষ, তো আশা করছি তোমরা বিষয়টা সহজে বুঝতে পারলে, না পারলেও আমার সঙ্গে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। সর্বশেষ রয়েছে বকেয়া। বকেয়া মণিহারি, কাগজ, কার্বন কালি, এগুলোকে মণিহারি বলে। ক্রয় করেছো, টাকা দিতে পারোনি, বকেয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই দায় 3,000 টাকা। তো এটাই ছিল আমাদের মোট দায়ের পরিমাণ নির্ণয়। এই দায়গুলো যদি যোগ করো তাহলে হবে 1,99,500 টাকা, 1,99,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল পুরো একটি সৃজনশীল অঙ্ক। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ হাফেজ।